পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশীকে সম্মান করি। আমরা চাই আপনারা শান্তিতে থাকুন। আমরা চাই আপনাদের দেশের ভিতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটা তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। আমাদের শান্তি নিয়ে টান দিলে কারো শান্তিই থাকবে না। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, এখন সেখানে যে মানবিক বিপর্যয় চলছে, আমরা এই ব্যাপারে আপনাদের বক্তব্য জানতে চাই, আপনাদের পদক্ষেপ দেখতে চাই। এই বিপর্যয় বন্ধ হোক। আমরা বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে কাউকে দেব না। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা সমান মর্যাদার ভিত্তিতে নাগরিক অধিকার ভোগ করবে। এটাই বাংলাদেশের ঐতিহ্য। আমরা যে কোনো মূল্যে এই ঐতিহ্য রক্ষা করব ইনশাআল্লাহ। আমাদের ঐতিহ্যের দিকে কেউ যেন কালো হাত এবং নখর না বাড়ায়। যদি বাড়ায় তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাত তা রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন দেশের অতীতের যে সমস্ত ক্ষতি হয়েছে, অর্থনীতি বিধ্বস্ত হয়েছে, ব্যাংক বিমা কর্পোরেশন লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে, আমাদের যুবকরা বেকার, দিন দিন বেকারের মিছিল বেড়ে যাচ্ছে। এগুলার সমাধান কিভাবে হবে তাই নিয়ে চর্চা হবে সংসদে। আশ্চর্যের ব্যাপার, এখন চর্চা হয় 55 বছর আগে কে কি ছিল না ছিল বাহাদুরি দেখানো। যার যে ভূমিকা ছিল আমরা তার জন্য স্যালিউট জানাই। আমরা যার যে ভূমিকা আছে তার জন্য অবশ্যই স্যালিউট জানাই। কিন্তু একটা জাতি যদি ভবিষ্যতের দিকে না তাকায়া চিংড়ি মাছের মতো শুধু পিছনের দিকে তাকায়, এই জাতি জীবনে এগিয়ে যেতে পারবে না। ইতিহাস আমরা চর্চা করব, কিন্তু ইতিহাস নিয়ে পড়ে থাকবো না। ইতিহাস চর্চা করব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্যে, যে ইতিহাসের সাথে বেইমানি করলে একটা জাতিকে কতটা মূল্য দিতে হয় তা জানার জন্য। আমাদের অনেক সমস্যা। বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ পদ্মা এবং তিস্তার কারণে এখন প্রায় মরুভূমি হয়ে গিয়েছে। আওয়ামী লীগের প্রথম সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষামূলকভাবে 15 দিনের জন্য ফারাক্কা বাঁধ এটা বাস্তবায়নের সুযোগ দিয়েছিল, এর কার্যক্রম চালানোর সুযোগ দিয়েছিল। 55 বছরেও 15 দিন শেষ হয় না হয়। ইতিমধ্যে পদ্মা শুকনা মৌসুমে মরুভূমি, আর বর্ষার মৌসুমে এটা দুর্ভোগের কারণ। এখন এই মৌসুমে কৃষকের পানির প্রয়োজন, সাধারণ মানুষের পানীয় জল দরকার, এখন পানি নেই। সরকারকে আমরা সাধুবাদ জানাই, ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো ঘোষণা না হয়। এই ঘোষণা যেন বাস্তবে রূপ নেয়। তার পাশাপাশি আমরা আরো দৃঢ়ভাবে বলবো, তিস্তা সহ ওই 3টা নদীর পাড়ের মানুষের, 2.5 কোটি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমি কালকেও বলেছি, বিএনপির নেতা, বর্তমান একজন মন্ত্রী, ওই অঞ্চলে বাড়ি, তিনি নির্বাচনের আগে তারেক রহমান সাহেব সহ সবাইকে নিয়ে তিনি তিস্তা পারে বিশাল আয়োজনে মিটিং এবং মিছিল করেছেন। সারা বাংলাদেশ থেকে দলে দলে সাংবাদিক বন্ধুরা সেখানে গিয়েছেন অথবা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনী আমেজ তৈরি করার জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে মনে রাখবেন যে স্লোগান দিয়েছিলেন জাগো বাহে, বাহরাজ কিন্তু এখন জেগে আছে।
এখন দুইটি চোখ দিয়ে তাকিয়ে আছে সেদিন যে বক্তব্য দিয়েছিলেন তা বাস্তবায়ন করেন কিনা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে যে 154টা অভিন্ন নদী আছে সবগুলোই আজকে মৃতপ্রায় হয়ে গিয়েছে। একজন বক্তা এখানে বলে গিয়েছেন যে আপনি খাল কেটে মানুষকে পানি দিতে চান। খালের পানির উৎস হচ্ছে নদী। নদী যদি ঠিক মতো না চলে তাইলে খালের পানি আসবে কোত্থেকে? আগে নদীর দিকে নজর দেন, সাথে সাথে খালের দিকেও নজর দেন, তখন জনগণ উপকৃত হবে। আর খাল কাটা কর্মসূচি যদি জনগণের মানসিক প্রশান্তির জন্য করে থাকেন তাহলে এটা বুমেরাং হয়ে দেখা দেবে। আমরা চাই নদীও তার নাব্যতা ফিরে পাক, যৌবন ফিরে পাক, আর খাল কাটা কর্মসূচিও বাস্তবে রূপ দেখুক। আমরা কোনো উন্নয়ন এবং আমরা কোনো ভালো কাজের বিরোধী না, আমরা এর পক্ষে। সম্মানিত বন্ধুগণ, সরকার ইতিমধ্যে যে অপকর্মগুলো করেছে, জাতির সাথে যে ধোঁকা দিয়েছে, যেই 16টা অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা অসম্ভব, সেইগুলা তারা ফেলে দিয়েছে। এইগুলা যদি তারা বাস্তবায়ন না করে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলন চলবে সংসদে, একই সাথে চলবে রাজপথে ইনশাআল্লাহ। এবং আমি আস্থার সাথে বলছি, গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। আমি শেষমেশ আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন দুর্নীতিবাজ আর চাঁদাবাজ এদের বিরুদ্ধে আমরা সামাজিক ঐক্য গড়ে তুলি, আমরা মানুষকে সচেতন করি, গণপ্রতিরোধ গড়ে তুলি। চাঁদাবাজরা আসলে তাদের প্রতি উত্তম মেহমানদারির ব্যবস্থা করি, তারপরে প্রশাসনের হাতে তুলে দেই। যদি আমরা তা পারি তাহলে সরকার লাগবে না, জনগণের শাসনে বাংলাদেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকার এটা করবে না আমরা বুঝতে পারছি, কারণ শস্যা দিয়ে ভূত তাড়াবে কিভাবে? ওই শস্যার ভিতরেই ভূত, দানায় দানায় ভূত, ঘাটে ঘাটে ভূত, জনে জনে ভূত, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ভূত। এই ভূত তাড়ানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য লড়ে যাই যেভাবে তারা লড়ে গিয়ে জীবন দিয়ে গেছে। আসুন আমাদের শপথ হোক, জান দিব কিন্তু দেশের মান দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। আজকের এই জনসভা সফল করার জন্য 11 দলের পক্ষ থেকে আমিও আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের সহকর্মীরা এখানে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো বুকে ধারণ করে আসুন এই সমাজ বদলে দেওয়ার জন্য আমরা এগিয়ে যাই। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।